This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যদি এমডিএইচ কিচেন কিং কিচেনে থাকি তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH খতম আরো এক শীর্ষ ইরানি সেনাকর্তা, খতম সুপ্রিম লিডার খামেনেইয়ের ডান হাত আলী সাদমানি। দায়িত্ব পাওয়ার পর মাত্র 4 দিনের মাথাতে ইরানের চিফ অফ স্টাফ অফ ওয়ার নিকেশ তেহরানের বুকে ইসরায়েলি বায়ুসেনার হামলায় খতম আলী সাদমানি। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমার সঙ্গে আমাদের সহকর্মী দীপ রয়েছেন আমার সঙ্গে। দীপ, একের পর এক ইরানি সেনাকর্তা খতম হচ্ছে, এবারে তো খামেনেইয়ের ডান হাত আলী সাদমানি তার মৃত্যুর খবর সামনে আসছে। এবং সবথেকে দুর্ভাগ্যজনক কি জানো তো, ক্ষমতা পাওয়ার পর মাত্র 4 দিন হয়েছে তিনি এই দায়িত্ব পেয়েছেন, মানে ইরানের এই শীর্ষ সেনাকর্তা তিনি তার দায়িত্বে এসেছেন। কারণ তার আগে মানে যখন অপারেশন রাইজিং লায়ন ইসরায়েল শুরু করেছিল হামলার প্রথম দিনে ইরানের এর আগে যে প্রাক্তন সেনাকর্তা ছিলেন তিনি নিকেশ হয়ে গিয়েছিলেন এবং তারপর এই সাদমানি তিনি দায়িত্বে আসেন এবং তাকেও কিন্তু গতকাল রাত্রে ইসরায়েলি বায়ুসেনা একেবারে তেহরানের বুকে তার গোপন ঘাঁটিতে সেখানে হামলা চালিয়ে খতম করে দিয়েছে। এবং যার ফলে কিন্তু এই মুহূর্তে ইরানের যে সেনা শিবির রয়েছে সেই সেনা শিবির কার্যত নেতৃত্বহীন। তবে তা বলে কি ইরান পাল্টা প্রত্যাঘাতে কোনো রকম হালকা দিয়ে রেখেছে? তা কিন্তু মোটেও নয়, কারণ ইরানের পাল্টা প্রত্যাঘাত যতই তেহরান ছাড়া হিরিক পড়ে যাক না কেন, ইরানের পাল্টা প্রত্যাঘাত তেল আভিভের ওপর সেটা কিন্তু জারি রয়েছে। দেখো, ইরানের কাছে ব্যালিস্টিক মিসাইলের কার্যত একেবারে স্তূপ রয়েছে এবং একটার পর একটা ব্যালিস্টিক মিসাইল ইরান কিন্তু এই মুহূর্তে তেল আভিভকে লক্ষ্য করে ছুড়ে চলেছে এবং যেটা একেবারে ইসরায়েলি সেনা বা আইডিএফ ইসরায়েলি ডিফেন্স ফোর্স স্বীকার করে নিচ্ছে যে হ্যাঁ, আয়রন ডোম তো অবশ্যই 80 থেকে 90% হামলাকেই নাকি প্রতিহত করতে পারছে, কিন্তু তেল আভিভে এত পরিমাণ ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা চালাচ্ছে যে আয়রন ডোমের পক্ষেও কিন্তু সব মিসাইলকে আটকানো সম্ভব হচ্ছে না। আমরা ছবি দেখাচ্ছি এই মুহূর্তে দর্শকদের, একদম সর্বশেষ ছবি, রাতের অন্ধকারে নয়, একেবারে দিনের আলোয় এবার ইসরায়েলের রাজধানীতে ইরান ব্যালিস্টিক মিসাইল হামলা করছে। 20টা ব্যালিস্টিক মিসাইল ইরান ছুড়েছিল, তার মধ্যে 5টা ব্যালিস্টিক মিসাইল কিন্তু তেল আভিভে আছড়ে পড়েছে এবং সেই ছবি দেখাচ্ছি আমরা, দিনের আলোয় তেল আভিভ বিস্ফোরণে কেঁপে উঠছে। ভাবো একবার, ইরান খালি করার দৌড় শুরু হয়ে গেছে, তেহরান ছাড়ার হিড়িক পড়ে গেছে, তার মধ্যে প্রত্যাঘাত আমরা দেখাচ্ছি একের পর এক যে ছবিগুলো উঠে আসছে সেই ছবিগুলো আপনাদের সামনে তুলে ধরছি। আর এই যে ইরান ইসরায়েল সংঘাতে এবার কি জড়াবে তুরস্ক? মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের উৎপাদন বাড়ানো হচ্ছে এমনটাই জানিয়েছেন তুরস্কর প্রেসিডেন্ট এবং খুব শীঘ্রই দেশের সামগ্রিক ক্ষমতা এমন পর্যায়ে নিয়ে যাওয়া যাবে যাতে কেউ হামলা চালানোর সাহস না দেখায়। মাথা নিচু করে বাঁচার থেকে মরে যাওয়া ভালো, মন্তব্য তুরস্কের প্রেসিডেন্টের। এই বিষয় নিয়ে আমি আবারও চলে যাবো আমাদের সহকর্মী দীপের কাছে। দীপ, তুরস্কর প্রেসিডেন্টের এই যে মন্তব্য, সেই মন্তব্য কিন্তু অনেক কিছুর ইঙ্গিত দিচ্ছে এখন। দেখো, একদিকে গতকালই কিন্তু একাধিক মুসলিম রাষ্ট্র তারা কিন্তু বিবৃতি দিয়ে একেবারে ইরানের পাশে দাঁড়ানোর ইঙ্গিত দিয়ে রেখেছে, একেবারে সমর্থন জানিয়েছে তারা। অনেক ইসলামিক রিপাবলিক কান্ট্রি রয়েছে যেগুলো একেবারে ইরানকে তারা এই যুদ্ধে মানে ইরান এবং ইসরায়েলের মধ্যে যে সংঘাত সেই সংঘাতে তারা ইরানের পাশে দাঁড়াবে বলে বিবৃতি দিয়েছে। তার মাঝেই তুরস্কের প্রেসিডেন্টের কাছ থেকে মানে এরদোগানের কাছ থেকে এমন একটা মন্তব্য এলো যা কিন্তু এই সংঘাতের আবহে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। তার কারণ তুরস্কের প্রেসিডেন্ট বলছেন যে মাথা নিচু করে বেঁচে থাকার থেকে মরে যাওয়াও ভালো এবং তিনি এও বলছেন যে মাঝারি এবং দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের যে উৎপাদন সেটা কিন্তু এরপর তুরস্ক আরও বাড়ানোর দিকে জোর দেবে। কেন? তার মানে কি কোথাও একটা তুরস্ক এটাও আঁচ করছে যে এই সংঘাত আর খুব বেশি দিন শুধুমাত্র দুটো রাষ্ট্রের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, এই সংঘাত ক্রমশই আরও জাল বিস্তার করবে। মার্কিন যুক্তরাষ্ট্র কি সরাসরি ইসরায়েলকে সমর্থন জানাবে? অনেকগুলো প্রশ্ন, অনেকগুলো সমীকরণ কিন্তু এই মুহূর্তে গোটা বিশ্বের সামনে দাঁড়িয়ে রয়েছে। একদিকে মার্কিন প্রেসিডেন্টের তড়িঘড়ি G7 বৈঠক ছেড়ে বেরিয়ে যাওয়া, সেটাও যেমন অত্যন্ত ইঙ্গিতবাহী, তেমনই এই পরিস্থিতিতে মানে এই যুদ্ধ পরিস্থিতিতে এরদোগানের কাছ থেকে এমন একটা মন্তব্য আসা সেটাও কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তাহলে কি এবার এই পরিস্থিতিতে এই মন্তব্য? তুমি সঙ্গে থাকো আমাদের দীপ, তুমি সঙ্গে থাকো, একটার পর একটা আপডেট আপনাদেরকে দিচ্ছি। আর মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাবো, এই যে মিসাইল হামলা, সেই হামলার তীব্রতা আরো বাড়াচ্ছে এবারে ইরান। এয়ার ডিফেন্স আয়রন ডোম পর্যাপ্ত নয়, সব হামলা আটকাতে পারছে না ইসরায়েলি সেনা। সাইরেন বাজছে তেল আভিভে, জনগণকে সেনার নির্দেশ মেনে চলার বার্তা দেওয়া হচ্ছে। ইউএস কোনোদিনই কোনো দর্শনের কারণে কাউকে অ্যাটাক করে না। ইউএস যখন অ্যাটাক করছে সে করবে তার রিসোর্সের জন্য এবং রিসোর্স ইজ দি আলটিমেট থিং ইন ইরান।
আর সেই রিসোর্সকে দখল করার জন্যই ইউএস বারংবার চাইছে এমন কিছু ঘটনা ঘটুক বা এমন কিছু অ্যাটাক হোক, যেই অ্যাটাক গুলো ইসরায়েল এবং ইউএস দুজনকেই ডাইরেক্টলি ম্যাপ করা যাক, এবং সেটা হলে তখন রিটালিয়েশনের একটা জায়গায় চলে যাবে ইউএস। ভার্জিনিয়ার সেনেটর টিম নিজে একটা বিল ইন্ট্রোডিউস করিয়েছে ইন দ্য সেনেট, স্টেটিং যে ইউএস কোনো ডাইরেক্ট অপারেশনে ইরানের এগেনস্টে যাবে না। বোঝা যাচ্ছে যে ইউএস এর সেনেটররা অলরেডি এই গন্ধটা পেয়ে গেছে যে ইউএস ডাইরেক্ট ইন্টারভেনশনে যেতে পারে এবং ইউএস পার্টিসিপেট করতে পারে। এবারে যেটা জানাবো আপনাদের, আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠক ভেস্তে গিয়েছে নেতানিয়াহুর জন্য, এমনটাই দাবি করছে ইরান। ইচ্ছাকৃতভাবে আমেরিকার সঙ্গে পরমাণু বৈঠক ব্যাহত করার জন্য ইরানে আক্রমণ করেছেন নেতানিয়াহু, দাবি ইরানের বিদেশমন্ত্রী। হামলা চালিয়ে বৈঠক ভেস্তে দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। যুদ্ধ বন্ধে ট্রাম্পকে উদ্যোগী হতে হবে, মন্তব্য ইরানের বিদেশমন্ত্রী। ওয়াশিংটন থেকে একটা ফোন পেলেই মুখ বন্ধ হবে নেতানিয়াহুর, দাবি ইরানের। যুদ্ধের সমস্ত আপডেট, সমস্ত ব্রেকিং নিউজ আপনাদের সামনে তুলে ধরছে একমাত্র TV9 বাংলা। আর এই মুহূর্তে আরো একটি আপডেট আপনাদেরকে জানাচ্ছি। ইরান ইসরায়েল সংঘাতে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিল এবারে আমেরিকা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের তোড়জোড় চলছে। ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, যে কোনো পরিস্থিতির জন্য মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আপনাদেরকে আরো একবার জানাবো যে আপডেট এই মুহূর্তে জানাচ্ছি আপনাদেরকে, ইরান এবং ইসরায়েলের সংঘাতে যুদ্ধ প্রস্তুতি শুরু করে দিয়েছে আমেরিকা। মধ্যপ্রাচ্যে অতিরিক্ত সেনা মোতায়েনের তোড়জোড় চলছে। ইতিমধ্যে নির্দেশ দিয়ে দিয়েছে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী, যে কোনো পরিস্থিতির জন্য মার্কিন সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। যত সময় যাচ্ছে, যতই সময় এগোচ্ছে, ততই ইসরায়েল এবং ইরানের এই সংঘাত আরো বেশি তীব্র হচ্ছে। ভারতীয়দের তেহরান ছাড়তে বলল এবারে দিল্লি। প্রয়োজনে ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগের পরামর্শ। 3টি এমার্জেন্সি হেল্পলাইন নাম্বার চালু করেছে ভারতীয় দূতাবাস। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, তেহরান ছাড়তে নাগরিকদের পরামর্শ দক্ষিণ কোরিয়ারও। এই যে ইসরায়েল এবং ইরানের যুদ্ধ আবহ, সেই যুদ্ধের মধ্যে ইরানে আটকে পড়েছেন বহু ভারতীয়। এবং এখনো পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে, তেহরানে গিয়ে আটকে পড়েছেন অধ্যাপক ফাল্গুনী দে। একটি হোটেলে আপাতত তিনি রয়েছেন। পড়ুয়া, পর্যটক সব মিলিয়ে সংখ্যাটা প্রায় 10,000 মতো। এর মধ্যে রয়েছে 4,000 জম্মু কাশ্মীরের পড়ুয়া। যুদ্ধ পরিস্থিতির মধ্যে ঘরে ফেরা নিয়ে রীতিমতো চিন্তায় ইরানের বিভিন্ন কাজে যাওয়া ভারতীয়রা। দেশে ফেরার জন্য অপেক্ষায় দিন গুনছেন তারা। দাঁড়িয়ে আছি। অন্যান্য দেশ যেমন রাশিয়া, আমেরিকা তাদের দেশের লোকজনদেরকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। আমি ভারত সরকারের কাছে আবেদন করব তারা যেন খুব দ্রুত এই পরিস্থিতির একটা সুরাহা করে। আমরাও এখানে আর্থিক অনটনের মধ্যে আছি। কিছু একটা জরুরি ভিত্তিক সিদ্ধান্ত নিয়ে আমাদের এই পরিস্থিতি থেকে উদ্ধার করা হোক। কবে গেছিলেন ইরানে? কবে গেছিলেন আপনি? আমি গেছিলাম 5 তারিখে, কলকাতা থেকে রওনা দিয়েছিলাম। আচ্ছা, দিয়ে তারপরে 5 তারিখে রওনা দিয়ে এখানে 6 তারিখে পৌঁছেছি। তারপর 7 তারিখে আমি ক্যাম্প 1-এ চলে গেছি। 8-9 তারিখে আমি সামিট ক্যাম্পে ছিলাম। সেখান থেকে অ্যাক্লিমেটাইজেশনের পর আমি সামিটের অ্যাটেম্প করি। তো 5,600 মিটারের পিক, তো আমি প্রায় 5,200 মিটার অবধি উঠে গেছিলাম। তো তারপর ওয়েদার ওয়াজ ব্যাড, তো পুরো ব্লিজার্ড ছিল। তো সেটা দেখে আমি নেমে চলে এসেছি। সো আই ক্যান্সেল দ্য সামিট বিকজ অফ দ্য ব্যাড ওয়েদার। এরকম একটা বিষয় নিয়ে তো সারাক্ষণ আমরা বম্বিং এর আওয়াজ, জানলা দিয়ে দেখছি ড্রোন উড়ে যাচ্ছে। তো এই বিষয়গুলোতে একটা আতঙ্কের মধ্যে রাখা স্বাভাবিক, কারণ আমরা তো ধরুন এইসব আবহাওয়াতে অভ্যস্ত নই। আমরা কোনোদিন এই ধরনের যুদ্ধ দেখিনি আমাদের কলকাতা, পশ্চিমবঙ্গ আশেপাশে। সো আমাদের জন্য এটা একটা ডেফিনেটলি একটা আতঙ্কের ব্যাপার। আমার মনে হচ্ছে এখন মানে কোনো রকম বাড়ি ফিরে যেতে পারলেই বেঁচে যায়। পরিবারের লোক যারা আছে তারা কি কোনো রকম ভাবে প্রশাসনের সঙ্গে, এখানকার প্রশাসনের সঙ্গে বা এমবাসির সঙ্গে বা কোনো রকম ভাবে কি চেষ্টা করছে? আমার এই এক্সপিডিশনটা ওয়াজ স্পন্সর্ড বাই ক্যালকাটা ইউনিভার্সিটি। তারাও যোগাযোগ করার চেষ্টা করছে। পাহাড়ের যারা অন্যান্য বন্ধু বান্ধবরা আছে, সত্যরূপ সিদ্ধান্ত, দেবাশিস বিশ্বাস, এদের সঙ্গেও যোগাযোগ রাখার চেষ্টা করছি, যদি ওরা আমাকে কোনো একটা সলিউশন দিতে পারে আর কি। বাহ,
এবার হয়েছে স্বাদ। হ্যাঁ, অপূর্ব স্বাদ। এমডিএচ এর চাঙ্কি চাট মশলা, জীবনে আসল স্বাদ জাগলো। আসল মশলা, এমডিএচ।